ব্যাংকে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণগহনা, তারপরে আপনার দলিলপত্র, এইরকম ইম্পোর্টেন্ট জিনিসগুলো যেগুলো, সেগুলো রাখার জন্য নিরাপদে রাখার জন্য ব্যাংকে আপনি যদি একটা ড্রয়ার ভাড়া নেন, আমি খুবই ক্লিয়ার করে বলতেছি এটা কিন্তু ভাড়া নেওয়া। আপনি যেমন বাসা ভাড়া নেন, একটা ফ্ল্যাট ভাড়া নেন, ফ্ল্যাটে থাকেন, মাসে, মাসে ভাড়া দেন। একইভাবে ব্যাংকের যে ভল্ট এরিয়া আছে, হাইলি সিকিউরড এরিয়া আছে, সেখানে আপনি যদি এরকম একটা ড্রয়ার ভাড়া নেন, এইটাকেই বলা হচ্ছে লকার সার্ভিস। আমি কথা দিয়েছিলাম লকার সার্ভিস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমি বেশ কিছু ব্যাংকের তথ্য নিয়েছি, কয়েকজন ব্যাংকারের সাথে আলাপ করেছি। এটা সম্পর্কে জানার চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার পেয়েছি। সেটা থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। আমি আপনাদেরকে এই টোটাল ব্যবস্থাটা সম্পর্কে ধারণা দেব। আশা করি পুরো ভিডিওটি যদি আপনি একবার দেখেন তাহলে আর এটা সম্পর্কে আপনার কোনো কনফিউশন থাকবে না। আপনারা যখন এই ধরনের মূল্যবান জিনিসপত্র ব্যাংকে লকার সার্ভিস হিসেবে নিতে চাইবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার নামে একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কেন খুলতে হবে? কারণ লকার ভাড়া নেয়ার বিপরীতে আপনি যে ভাড়াটা দিবেন ব্যাংকে, সেই ভাড়াটা যেন ব্যাংক সহজে আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যেতে পারে, মূলত সেই উদ্দেশ্যে এই কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টটা খোলা। যখন আপনি লকার নিতে চাইবেন, এরকম একটা অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আপনাকে একটা সিকিউরিটি মানি সেখানে ডিপোজিট হিসেবে রাখতে হবে। এটা অনেকটা এই যে আপনারা বাসা ভাড়া নিলে যেরকম অ্যাডভান্স হিসেবে ১ মাসের ভাড়া দেন, অনেক ব্যাংক এটা ১ মাসের ভাড়াটাই সিকিউরিটি মানি হিসেবে রাখে। এটা খুব বেশি না। ৳৫০০ থেকে শুরু করে ৳৫,০০০, ৳১০,০০০ পর্যন্ত হতে পারে। নরমালি আমি যেটা দেখছি যে প্রায় বেশিরভাগ ব্যাংকই ৩ টা সাইজের লকার বানায় থাকে। মানে সার্ভিসটা দেয়। একটা হলো স্মল সাইজ, মিডিয়াম সাইজ, আরেকটা হলো লার্জ সাইজ। তবে ২-১ টা ব্যাংকে আমি যেটা দেখলাম যে এক্সেল সাইজ মানে এক্সট্রা লার্জ সাইজের লকারও তারা দিচ্ছে। প্রত্যেকটা লকারেরই সিকিউরিটি সিস্টেম কিন্তু সেইম। মানে একই জায়গায় কিন্তু লকারগুলো, বাট জাস্ট জায়গাটা কম বেশি। এখন আপনাকে যদি আমি একটু ধারণা দেই, যেমন আমি একটা ব্যাংকের তথ্য নিয়েছি, তাদের স্মল সাইজের যে লকারটা, সেই লকারটার সাইজ হলো ৪.৫ ইঞ্চি। খুবই ছোট কিন্তু। তারপরে ৭.৫ ইঞ্চি আছে একদিকে, মানে আমি যদি ধরেন যে এটা যদি একটা লকারের ড্রয়ার হয়, তাহলে এইভাবে ধরেন ৪.৫ ইঞ্চি, তারপরে এইভাবে ধরেন যে ৭.৫ ইঞ্চি, আর গভীরতা বা ভিতরে ধরেন যে ২০ ইঞ্চি। ঠিক আছে? এটা হলো স্মল সাইজ। তাদের মিডিয়াম সাইজ লকারটা হলো ৪.৫ ইঞ্চি, মানে সেইম। তারপরে হলো ১৪ ইঞ্চি আর ২০ ইঞ্চি। আর তাদের যে লার্জ সাইজ লকারটা আছে, সেটার ডাইমেনশন হলো ১০ ইঞ্চি, ১৪ ইঞ্চি এবং ২০ ইঞ্চি। সিকিউরিটি ডিপোজিটের কথা বললাম, অ্যাকাউন্টের কথা বললাম। আর এই লকার সার্ভিস নেয়ার জন্য আপনারা ব্যাংকে গেলে আপনাকে ২-১ টা ফর্ম ফিল আপ করতে হবে। একটা চুক্তিপত্রে সই করতে হবে। এই চুক্তিপত্রে সই করবেন যে চুক্তিপত্রে, সেটাতে আবার স্টাম্প লাগাইতে হয়। ৳৩০০ স্টাম্প ফি বাবদ নেয়, এবং সিকিউরিটি ডিপোজিট, স্টাম্প ফি এবং ১ বছরের যে ভাড়াটা, লকারের ভাড়াটা মাসে, মাসে দিতে হয় না। সেটা বছরে একবার দিতে হয়। ১ বছরের ভাড়াটা সে অ্যাডভান্স নিয়ে যাবে আপনার কাছ থেকে। ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দেই। ভাড়া যেমন স্মল সাইজের লকারগুলোর ক্ষেত্রে আমি দেখেছি যে সরকারি ব্যাংক যেগুলো, সেগুলোতে ভাড়া একটু কম নেয়। তারা ৳২,০০০ থেকে ৳৩,০০০ এরকম ভাড়া নেয়। মিডিয়াম সাইজের গুলা ৳২,৫০০ থেকে ৳৩,৫০০, ৳৩,০০০। এটা একেক ব্যাংকে একেক রকম। আমি কিন্তু বলতেছি। আর বেসরকারি ব্যাংকে কিন্তু আপনার স্মল সাইজেরটা ৳৩,০০০ থেকে ৳৫,০০০ নেয়। মিডিয়াম সাইজেরটা এরকম ৳৫,০০০ থেকে ৳৬,০০০ নেয়। আর লার্জ সাইজেরটা ৳১০,০০০, ৳৯,০০০ পর্যন্ত নিয়ে থাকে। এক ব্যাংকে তো দেখলাম ৳১৪,০০০ ও নিচ্ছে, অনেক বড় সাইজের লকার নিশ্চয়ই। তো এরকম বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন রকম ভাড়া। আপনারা যে ব্যাংকে নিতে চান সেই ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলো থাকে। অথবা একটু হেলো করে বা একটু ব্রাঞ্চে যোগাযোগ করে আপনারা ব্যাংকের যেখানে ক্যাশ ডিপার্টমেন্ট, সেই ক্যাশ ইনচার্জের সাথে কথা বলেই কিন্তু আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। এই ভাড়া যেহেতু ব্যাংক এখান থেকে আদায় করতেছে, ভাড়ার ১৫% আপনার কাছ থেকে আবার ভ্যাট আদায় করবে। এবং এই প্রত্যেকটা লকার, প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ইন্সুরেন্স করে থাকে। ইন্সুরেন্সের জন্য আপনার কাছ থেকে একটা ফি বা প্রিমিয়াম নেয়। এই ফিটা হলো কত টাকার ইন্সুরেন্স করে সেটার উপরে আপনার চেঞ্জ হয়। যেমন ছোট লকার গুলার ক্ষেত্রে ১ থেকে ৳১.৫ লাখ কিছু, কিছু ব্যাংক ইন্সুরেন্স করে। আবার মিডিয়াম গুলার ক্ষেত্রে আরেকটু এই বীমা কাভারেজের পরিমাণটা বাড়ে, এবং এই ইন্সুরেন্স ফি, ভ্যাট এবং ভাড়া সহ এই ৩ টা বাবদ একসাথে ছোট সাইজের লকার গুলাতে আপনি ধরেন যে ৳২৫০০ থেকে ৳৩,০০০ বা ৳৪,০০০ খরচ হবে। মিডিয়াম সাইজের লকার গুলাতে আপনার ৪,৫০০ থেকে ৳৬,০০০ খরচ হবে। আর লার্জ সাইজ গুলাতে আপনার ৳৮,০০০ থেকে ৳১০,০০০ খরচ হবে। এরকম আপনারা একটা ধারণা পাইলেন। এখানে ইম্পোর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো অনেকেই জানতে চেয়েছে যে আমি যে লকারে জিনিসপত্র রাখবো, আমার জিনিসটা কতটুকু সেফ থাকবে? এইটা বুঝার জন্য আপনাকে টোটাল প্রসেসটা বুঝতে হবে।
লকারটা ব্যাংকের যে অংশে থাকে সেই অংশটাতে যাওয়ার জন্য প্রথমত আপনি ব্যাংকে ঢুকবেন। ব্যাংকে সিকিউরিটি গার্ডরা থাকে এবং যে সকল ব্রাঞ্চে লকার থাকে সেখানে কিন্তু ২৪ ঘন্টা আপনার হাইলি সিকিউরড রাখার জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ করা থাকে। এটা বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন আছে। তো আপনি ঢুকার পরে আপনি ক্যাশের পেছনে ব্যাংকের যেখান থেকে ক্যাশ লেনদেন হয় তার পেছনে দেখবেন একটা শক্ত দরজা থাকে। ঠিক না? এরকম গোল আপনার দেখবেন এরকম ঘুরাইয়া, হ্যাঁ? ড্রাইভিং এর যে ইয়াটা আছে ওটার মতো ঘুরাইয়া আপনার খোলে। অনেক ভারী একটা দরজা এটাকে বলে চাপডোর। চাপডোর করার পরে তারপরে আরেকটা দরজা আছে গ্রিল দিয়ে আটকানো। সেটাকে বলে গ্রিল ডোর। সেটা খোলার পরে আপনি যে এরিয়াতে ঢুকবেন তো একপাশে থরে থরে সাজানো অনেকগুলো আপনারা ড্রয়ার পাবেন। সেগুলো খুবই মজবুত এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা সেগুলো তৈরি করা। আপনার বাসার নরমাল স্টিল আলমারির মতো ড্রয়ার কিন্তু আপনি মনে করেন না। তো সেই ড্রয়ার বা লকার গুলো খোলার জন্য ২ টা চাবি থাকে। একটাকে বলে মাস্টার কি, একটাকে বলে কাস্টমার কি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই মাস্টার কিটা থাকে ব্যাংকের কাছে। আর কাস্টমার কিটা আপনি যখন লকারটা ভাড়া নিবেন, তখন কাস্টমার কিটা আপনাকে দিয়ে দিবে। যখন আপনি লকার খুলতে যাইবেন, বলে দেই আপনাদেরকে ব্যাংকিং টাইমে যতবার ইচ্ছা আপনি যেমন বাসা ভাড়া নিলে আপনার বাসায় যতবার ইচ্ছা ঢুকতে পারেন, বেরোতে পারেন। ব্যাংকিং টাইমে যতবার প্রয়োজন আপনারা কিন্তু এই লকার খুলে আপনি যে সকল জিনিস রাখছেন সেখান থেকে সে সকল জিনিস আনতে পারবেন, আবার জিনিসপত্র রেখে আসতে পারবেন। তো ওই মাস্টার কি দিয়ে এবং আপনার যে কাস্টমার কি সেটা একসাথে দিয়ে এই লকারটা কিন্তু খুলতে পারবে। কোনো একটা চাবি দিয়ে কিন্তু লকার খোলা যাবে না। মানে লকার খোলার জন্য ব্যাংকার সেখানে মাস্ট প্রেজেন্ট থাকতে হবে, যেতে হবে। কিন্তু সে তার কিটা দিয়ে খুলে চলে আসবে। তারপরে আপনি আপনার কিটা দিয়ে সেটা খুলবেন। ঠিক আছে? ব্যাংকার দেখবে না যে আপনি খোলার পরে কি করতেছেন এবং আপনাদেরকে বলতেছি যেই জায়গাটায় লকার থাকে সেই জায়গাটা কিন্তু সিসিটিভি ক্যামেরাও থাকে না। কেন থাকে না? কারণ হলো লকারের মূল নিয়ম যেটা সব ব্যাংকের ক্ষেত্রে সেম নিয়ম। খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনি লকার ভাড়া নেয়ার পরে সেখানে কি রাখতেছেন সেটা কিন্তু ব্যাংক দেখার কোনো নিয়ম নেই। ব্যাংক দেখতে চাইবেও না, দেখবেও না এবং ব্যাংক কোথাও এটা রেকর্ডও রাখবে না। এটাই প্রসেস। কারণ কাস্টমার কি রাখতেছে এটা কাস্টমারের সাথে একটা ডিক্লারেশন আসে যেখানে বলা আছে যে কোনো অবৈধ জিনিস সে রাখতে পারবে না। ঠিক আছে? যেমন কোনো পচনশীল দ্রব্য রাখতে পারবে না, কোনো এক্সপ্লোসিভ তারপরে লাইসেন্সবিহীন বন্দুক এই ধরনের জিনিস মানে যেটা দেশের আইনেও অবৈধ যেটা আপনার বাসায় রাখতে পারবেন না সেটা ওখানেও রাখতে পারবেন না। এছাড়া মূল্যবান জিনিস সে রাখতে পারবে। তবে কাস্টমার কি রাখতেছে এটা তার সেফটির কথা চিন্তা করে, ঠিক আছে? কাস্টমার কি রাখতেছে এটা তার গোপনীয়তার কথা চিন্তা করে ব্যাংক কিন্তু সেটা জানতেও পারবে না এবং জানতে চাইবেও না। তার মানে আপনি কত মূল্যবান জিনিস রাখতেছেন সেটা শুধুমাত্র আপনিই জানবেন। এটার সুবিধা বললাম, এটার একটা অসুবিধাও আছে। আমি ভিডিওটা দেখেন। পুরা ভিডিও দেখলে কিন্তু আপনি টোটাল প্রসেসটা বুঝে যাবেন এবং এই টোটাল প্রসেসে সুবিধা রিস্ক কি থাকতেছে সেটাও আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাহলে আপনি ব্যাংকারকে জানালেন না, ব্যাংকও জানলো না, ব্যাংকও দেখলো না, সিসিটিভি ক্যামেরাও নেই। শুধু আপনি যখন এখানে খুলতে যাবেন, খুলতে যাওয়ার আগেই ব্যাংক একটা রেজিস্টার এন্ট্রি দিয়ে রাখবে। এটা ম্যানুয়াল বা অনলাইন, এখন তো অনলাইন সবগুলো ব্যাংকে অনলাইন একটা রেজিস্টার থাকে যে এত তারিখ এতটার সময় উনি এসেছে এটা খোলার জন্য। এরকম একটা তথ্য ব্যাংকের কাছে থাকে। ঠিক আছে? তাহলে আপনি খুললেন, আপনি আপনার জিনিসপত্র রেখে দিলেন, আবার কিছু নিয়ে আসলেন, আবার খুললেন, রেখে দিলেন, নিয়ে আসলেন। এখন কত টাকার জিনিস সেখানে রাখছেন, কত টাকা মূল্যমানের সেটা ব্যাংকের পক্ষে যাচাই করা কিন্তু সম্ভব না। তাহলে ব্যাংক যেহেতু জানলো না কি রাখলেন, কত টাকার জিনিস রাখলেন, ব্যাংক যখন ইন্সুরেন্স করে আপনার এটা, তাহলে ব্যাংক কত টাকার ইন্সুরেন্স করবে সেটাও কিন্তু ব্যাংকের পক্ষে নির্ণয় করা সম্ভব না। তাই ব্যাংক কি করে? ড্রয়ারের সাইজ অনুযায়ী একটা মোটামুটি অ্যামাউন্টের ধরেন ১ লাখ, ১.৫ লাখ বা ২ লাখ টাকা পর্যন্ত একটা ইন্সুরেন্স রাখে। যদি আনকন্ট্রোলেবল কোনো কারণে এটার ক্ষতি হয়, কারণ এটার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কার? ব্যাংকের। ব্যাংক তার নিজস্ব গার্ড দিয়ে সিকিউরিটি দিবে। যদি ব্যাংকের পর্যাপ্ত গার্ড না থাকে, ব্যাংক থার্ড পার্টির মাধ্যমে সিকিউরিটি নিশ্চিত করবে। এটা বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশনে বলা আছে এবং থার্ড পার্টির কাছ থেকে এই ধরনের আন্ডারটেকিং নিবে যে এটার সিকিউরিটির জন্য সর্বাবস্থায় নিশ্চিত থাকে। ঠিক আছে? ঐরকম সিকিউরিটিটা ব্যাংক নিশ্চিত করবে। তারপরেও যদি কোনো কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে যায়, যেমন ধরেন যে আনকন্ট্রোলেবল একটা যুদ্ধ লেগে গেল বা ধরেন যে ভূমিকম্পে বা আগুনে বা যদিও হিট প্রুফ বা আগুন সেখানে ক্ষতি করতে পারবে না এইভাবে তৈরি করা জিনিসগুলা। তারপরেও ধরেন কোনো আনকন্ট্রোলেবল ক্ষতি হয়ে গেল। তখন কিভাবে আপনাকে দিবে? তখন তাৎক্ষণিক একটা ইনস্ট্যান্ট আপনাকে ক্ষতিপূরণ বাবদ ওই যে যেই টাকাটা ইন্সুরেন্স করা আছে, সেই টাকাটা পর্যন্তই আপনাকে ক্ষতিপূরণ দিবে। তার মানে আপনার এন্ড এ রিস্ক কি দাঁড়াইলো খেয়াল করেন। আপনি যত টাকার জিনিসই রাখেন, যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু আপনি পুরো টাকা ক্লেইম করার মতো কোনো তথ্য প্রমাণও আপনার কাছে নেই। ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন?
ক্লেম করার মতো কোনো তথ্য প্রমাণ নেই। কারণ আপনি ব্যাংক তো রেকর্ড করতেছে না। ব্যাংক তো একনলেজ করতেছে না আপনি কি সেখানে রাখতেছেন, কত টাকা রাখতেছেন। ব্যাংকের অ্যাঙ্গেলেও একটা রিস্ক আছে। রিস্ক কিরকম? যেমন আপনি ধরেন যে আসলে ৫ ভরি স্বর্ণ রাখছেন। হ্যাঁ? ব্যাংক তো আর জানল না। কিন্তু আপনি বছর ২ এক পরে গিয়ে বললেন যে, "আমার এখানে ৫০ ভরি স্বর্ণ ছিল।" তাহলে এখানে ব্যাংক যে প্রমাণ করবে আপনার ৫ ভরি ছিল, এটা কিন্তু খুবই টাফ, খুবই দুরূহ। এক্ষেত্রে আপনারা যদি কেস মামলা করেন তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের তদন্তের মাধ্যমে নিশ্চয়ই বিষয়টা তুলে আনে এবং আপনাকেও প্রমাণ দিতে হবে হয়তো কিভাবে ৫০ ভরি স্বর্ণ আপনার ছিল বা কেন রাখছেন, কিভাবে রাখছেন, এরকম নানান কিছু। তার মানে দেখেন, আপনার স্বর্ণ হারানো গেলে ক্ষতি হলে আপনার যেমন রিস্ক আছে, দ্বিতীয়ত ব্যাংকের এন্ডেও কিন্তু একটা রেপুটেশনাল রিস্ক আছে। তো দর্শক এর বাইরেও এই সেফ লকার, সেফ কাস্টডি, সিকিউরিটি সম্পর্কে যদি আপনাদের আরো কিছু বিষয় জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দিতে। আর আশা করি যারা এই দীর্ঘক্ষণ ভিডিওটা দেখেছেন তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র বাসায় রাখবেন না অধিক নিরাপত্তার জন্য ব্যাংকে রাখবেন।